আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখো, জারণ সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে যৌগ গঠনের সময় কোনো একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে এবং যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই আয়নকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলে। খেয়াল করো, এখানে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ রয়েছে। সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম এবং ক্লোরিন আছে। তো তারা যৌগ গঠনটা কিভাবে করে? ফার্স্টেই দেখো, সোডিয়ামের প্রথম শেলে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শেলে 8টা ইলেকট্রন আছে এবং তৃতীয় শেলে 1টা ইলেকট্রন আছে। এইটা সোডিয়ামের স্থিতিশীল অবস্থা নয়। তো সোডিয়াম স্থিতিশীল হতে পারে কিভাবে? যদি সে আমরা এটার ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য সোডিয়ামের তৃতীয় কক্ষপথে হয় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা এই একটা ইলেকট্রনটাকে ছেড়ে দিতে হবে। তো সোডিয়ামের পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করা খুবই কঠিন, তার চেয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার পক্ষে খুবই সহজ। তাহলে সোডিয়াম কি করবে? তার সর্বশেষ কক্ষপথ থেকে এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তাহলে সোডিয়াম যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, ধরো এখানে সোডিয়াম আছে, তো সোডিয়াম কি করলো? এই একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা ত্যাগ করে, তাহলে সোডিয়াম কি হবে? সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে সোডিয়াম ধনাত্মক আয়নে বা Na+ আয়নে পরিণত হলো। তো আমাদের ডেফিনেশনটা ছিল যে যৌগ গঠনের সময় কোনো একটা মৌল, আমাদের আলোচনায় সোডিয়াম, যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে। তো সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? এখানে নিশ্চয়ই একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে আমরা এখানে লিখলাম 1। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করার কারণে সে কোন আয়নে পরিণত হয়েছে? ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে এই 1-এর সামনে আমরা দিলাম প্লাস সাইন। এবার আমরা বলছি যে ধনাত্মক আয়নে পরিণত হয় সেই আয়নকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলে। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। একইভাবে আমরা যদি ক্লোরিনেরটা খেয়াল করি, তো এখানে দেখো, ক্লোরিন কি করবে? যৌগ গঠনের সময় ক্লোরিনের প্রথম যে শেলটা আছে, ক্লোরিনের প্রথম শেলে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টা ইলেকট্রন আর তৃতীয় শেলে 7টা ইলেকট্রন আছে। তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, ক্লোরিনের প্রথম শেলে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টা ইলেকট্রন এবং তৃতীয় শেলে 7টা ইলেকট্রন আছে। কিন্তু এটা তো ক্লোরিনের স্থিতিশীল অবস্থা নয়। ক্লোরিন যদি স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়, তাহলে হয় তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা এই 7টা ইলেকট্রনকে তার ছেড়ে দিতে হবে। তাহলে কোনটা বেশি সহজ? নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করাটা বেশি সহজ। এই জন্য ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে খেয়াল করো, ক্লোরিন পরমাণু কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো। আর যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে, যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে যৌগ গঠনের সময় কোনো একটা মৌল, তাহলে আমাদের আলোচনায় এবার ক্লোরিন পরমাণু, ক্লোরিন মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা ইলেকট্রন গ্রহণ করেছে। গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে গ্রহণ যেহেতু করেছে, তাহলে ঋণাত্মক আয়ন অর্থাৎ -1 আয়নে পরিণত হয়। সেই আয়নকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলে। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত? ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। ওকে, ক্লোরিনের জারণ সংখ্যা -1। তো এবার দেখো, নেক্সট স্লাইডগুলোতে আমরা এই বিষয়গুলোই দেখব। তো এইবার দেখো, এই যে সোডিয়াম পরমাণু ছিল, সোডিয়াম কি করলো? তার এই যে তৃতীয় কক্ষপথ ছিল, থার্ড শেলটা, এই থার্ড শেল থেকে এইখানে যে ইলেকট্রনটা ছিল সেটা সে ছেড়ে দিয়েছে। যেহেতু সে এবার ছেড়ে দিয়েছে, তাহলে এইবার দেখো, তার 2টা ইলেকট্রন আছে ফার্স্ট শেলে আর দ্বিতীয় শেলে 8টা ইলেকট্রন আছে।
আর যেহেতু সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কোন আয়নে পরিণত হয়, Na+ আয়নে পরিণত হয়। মনে রাখবে যে ত্যাগ করলে পজিটিভ আয়নে পরিণত হয় আর গ্রহণ করলে নেগেটিভ আয়নে পরিণত হয়। এবার দেখো আমরা যদি হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে কোন বিষয়টা ঘটলো সেটা যদি বোঝার চেষ্টা করি, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে আমরা লিখছি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে Na+ আয়নে পরিণত হয়েছে। কিন্তু এইভাবে ইলেকট্রনকে কখনোই নেগেটিভ সাইন দিয়ে লেখা যায় না, এই লেখার পদ্ধতিটা ভুল। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা বোঝার সুবিধার্থে লিখব যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, Na+ আয়নে পরিণত হয়েছে। এটা আমরা বোঝার জন্য লিখব। কিন্তু খাতায় যখন আমরা লিখব তখন লিখব যে Na+ অর্থাৎ সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন ইকুয়াল টু Na। এভাবে আমরা লিখব, অর্থাৎ এই লেখার পদ্ধতিটা সঠিক, কিন্তু এভাবে কখনোই লেখা যাবে না। তো এবার দেখো সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 1, কিন্তু যেহেতু সোডিয়ামের জারণ সংখ্যা 1, এইভাবে না লিখে আমরা লিখব যে সোডিয়ামের জারণ সংখ্যা +1। কেন? কারণ হচ্ছে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এজন্য আমরা প্লাস সাইনটা সামনে দিব, যে সোডিয়ামের জারণ সংখ্যা +1। একইভাবে সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছিল সেই ইলেকট্রনটা কে গ্রহণ করে? ক্লোরিন পরমাণু গ্রহণ করে। তাহলে আমরা ক্লোরিনের ক্ষেত্রে লিখি Cl, অর্থাৎ ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড আয়নে পরিণত হলো, অর্থাৎ Cl- আয়নে পরিণত হলো। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত? 1। এইভাবে না লিখে আমরা লিখব ক্লোরিনের জারণ সংখ্যা -1। কেন মাইনাস? কারণ ক্লোরিন পরমাণু গ্রহণ করলে মাইনাস আর ত্যাগ করলে হচ্ছে প্লাস। এবার দেখো বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা। গ্রুপ একে যে সকল মৌল আছে অর্থাৎ ক্ষার ধাতু, আমরা সবাই জানি যে পর্যায় সারণীর গ্রুপ একে যারা থাকে তাদেরকে একটা স্পেশাল নামে ডাকা হয়, তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, আর যত ক্ষার ধাতু রয়েছে সেই ক্ষার ধাতুগুলো তাদের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এজন্য ক্ষার ধাতুর জারণ সংখ্যা হচ্ছে +1, কারণ এরা কি করে? যৌগ গঠনের সময় একটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়। ওকে, তাহলে এইখানে দেখো গ্রুপ একে যারা আছে তাদের স্পেশাল নেম হচ্ছে ক্ষার ধাতু, আর তাদের জারণ সংখ্যা সব সময়ের জন্য +1। এবার গ্রুপ 2-এ যে সকল মৌল আছে তারা কি করে? তারা তাদের সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, এজন্য তাদের জারণ সংখ্যা হচ্ছে +2, আর এদেরকে স্পেশাল নামে মৃৎ ক্ষার ধাতু বলে। গ্রুপ 2-এ কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। তো এদের সবারই জারণ সংখ্যা হচ্ছে +2। গ্রুপ 17-তে যে সকল মৌল আছে তাদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। তো এই যে হ্যালোজেন মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলো বা হ্যালোজেন ধাতুগুলো তারা একটা ইলেকট্রন গ্রহণ করে সব সময়, এজন্য তাদের জারণ সংখ্যা হচ্ছে -1। তবে ফ্লোরিন ছাড়া, কারণ ফ্লোরিন কি করে? ফ্লোরিন ছাড়া অন্যান্যদের জারণ সংখ্যা পরিবর্তনশীল, অর্থাৎ তাদের জারণ সংখ্যা চেঞ্জ হতে পারে। তো এখানে গ্রুপ 17-র মৌলগুলো এগুলো না, এগুলো হচ্ছে ভুল। তো এখানে গ্রুপ 17-র মৌলগুলো হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর হচ্ছে টেনোসাইন। তো এগুলো হচ্ছে গ্রুপ 17-তে মৌল, এদের সবারই জারণ সংখ্যা হচ্ছে -1। এবার দেখো এছাড়াও হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 অধিকাংশ যৌগেই, অক্সিজেনের জারণ সংখ্যা -2, তবে অক্সিজেনের জারণ সংখ্যা মাঝে মাঝে -1 কিংবা -12ও হয়ে থাকে। এবার দেখো টাইপ 1 জারণ সংখ্যা নির্ণয় করার আমরা চলে আসলাম কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। টাইপ 1-এ বলা হয়েছে নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা 0। তো নিরপেক্ষ পরমাণু কারা? নিরপেক্ষ পরমাণু হচ্ছে কোনো পরমাণুকে তুমি যদি সিঙ্গেলভাবে লিখতে চাও, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, তো এদের আলাদা আলাদাভাবে এরা যখন থাকে যৌগ হিসেবে না থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড এটা যৌগ হিসেবে আছে,
এমন অবস্থায় না থাকে বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এভাবে যৌগ অবস্থায় না থেকে এরা যখন আলাদা আলাদাভাবে থাকে তখন তাদের প্রত্যেকের জারণ মান শূন্য, অর্থাৎ তাদের জারণ সংখ্যা শূন্য, কার্বনেরও শূন্য, ম্যাগনেসিয়ামেরও শূন্য। অর্থাৎ পর্যায় সারণীর 1 থেকে 118 পর্যন্ত সকল পরমাণু যদি যৌগে না থেকে এভাবে আলাদা আলাদা থাকে তবে তাদের প্রত্যেকের জারণ সংখ্যা শূন্য। ফর এক্সাম্পল, সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা শূন্য। ওকে, এবার দেখো টাইপ নাম্বার 2 হচ্ছে দ্বিপরমাণু যারা আছে, অর্থাৎ যারা নিজেরা মিলে পরমাণু গঠন করে, দ্বিপরমাণু গঠন করে, তাদের জারণ সংখ্যা শূন্য। এমন কে আছে, যেমন হাইড্রোজেন আর হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিলে H2 অর্থাৎ হাইড্রোজেন অণু গঠন করে, তো এদের জারণ সংখ্যা হচ্ছে শূন্য। যারা দ্বিপরমাণু গঠন করতে পারে যেমন O2-র জারণ সংখ্যা হচ্ছে শূন্য। তো দ্বিপরমাণুকের জারণ সংখ্যা শূন্য হয়। দ্বিপরমাণু কারা? দ্বিপরমাণুক অণু হলো মাত্র দুইটা পরমাণুর সমন্বয়ে গঠিত অণু। দুটি পরমাণু একই রাসায়নিক মৌলের হতে পারে, যেমন O2 অক্সিজেন। একইভাবে ক্লোরিন Cl2 এর জারণ সংখ্যা শূন্য, ব্রোমিন Br2 এর জারণ সংখ্যাও শূন্য। এবার দেখো টাইপ নাম্বার 3, বলা হয়েছে নিরপেক্ষ যৌগে, অর্থাৎ আদান ছাড়া যৌগে পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা শূন্য হয়। এবার নিরপেক্ষ যৌগ কোনগুলো আবার আদান ছাড়া যৌগ? যেমন আমরা যদি খেয়াল করি NH4+, এটা কি আদানযুক্ত যৌগ, কিংবা NO3- এটাও কি আদানযুক্ত যৌগ। এমন যৌগ না থেকে যদি নিরপেক্ষ যৌগ থাকে, অর্থাৎ চার্জ ছাড়া যৌগ থাকে, যেমন H2O, এরপর হচ্ছে H2SO4, অর্থাৎ যৌগে যদি কোনো প্রকার চার্জ না থাকে, উপরে বা নিচে মাইনাস না থাকে, সেটাকে আমরা বলি নিরপেক্ষ যৌগ। তো নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হয়। এটা কিভাবে? যেমন H2O-তে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 2টা আছে। তো আমরা নিয়মটা হচ্ছে প্রথমে জারণ সংখ্যা লেখা, যেমন হাইড্রোজেন H2O, তো এখানে হচ্ছে পানি আছে H2O, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1, তো আমরা +1 লিখব। লেখার পরে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 2টা। তাহলে জারণ সংখ্যার সাথে হাইড্রোজেন পরমাণু যতগুলো আছে সেই সংখ্যাটা গুণ হবে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, হাইড্রোজেন পরমাণু 2টা আছে তাই 2 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে এরপরে কি অক্সিজেনের জারণ সংখ্যা বসাবো, তাহলে মাঝখানে হবে প্লাস চিহ্ন। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা, তাহলে 1 দিয়ে গুণ দেয়া যে কথা, না দেয়া একই কথা। তাহলে আমরা শুধু -2 লিখলাম। এবার 2 1 কে 2, প্লাস মাইনাসে -2, তাহলে আসলো 2 - 2 = 0। তাই বলা হয় নিরপেক্ষ যৌগে, অর্থাৎ আদান ছাড়া যৌগে পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা শূন্য হয়। এবার টাইপ 3 থেকে আমরা একটা ম্যাথ সলিউশন করব, অর্থাৎ জারণ সংখ্যা নির্ণয় করব। তো দেখো বলা হয়েছিল নিরপেক্ষ যৌগে, টাইপ 3টা ছিল নিরপেক্ষ যৌগে, অর্থাৎ আদান ছাড়া যৌগে পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা শূন্য। তো আমাদের কোশ্চেনটা কিভাবে আসতে পারে? বলা হতে পারে যে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ সংখ্যা কত? তো আমরা কি জানি? তো আমরা যেহেতু সালফারের জারণ সংখ্যা বের করতে বলা হয়েছে, তো ধরে নিলাম যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। আমাদের জানা আছে যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। এবার সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, খেয়াল করো H2SO4, তো এটা কি একটা নিরপেক্ষ যৌগ? তাহলে আমরা বলেছিলাম যে নিরপেক্ষ যৌগে পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা শূন্য হয়। তাহলে H2SO4 = 0। এবার দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ দিব। এবার কি সালফারের জারণ সংখ্যা বসাতে হবে, তো তাহলে প্লাস চিহ্ন দিব। সালফারের জারণ সংখ্যা কত? জানি না, তাহলে সালফারের জারণ সংখ্যা কত ধরে নিয়েছিলাম আমরা? x, তাহলে x বসালাম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের জানা আছে -2,
তাহলে -2 ইন্টু অক্সিজেন পরমাণু এমন কয়টা আছে 4টা, তাহলে জারণ সংখ্যার সাথে অক্সিজেন পরমাণু যতগুলো আছে ততগুলো গুণ হবে ইকুয়াল টু 0। এবার দেখো 2 1 2 প্লাস এক্স 4 2 8 প্লাস মাইনাসে মাইনাসের 8 ইকুয়াল টু 0। তাহলে +2 -8, তাহলে এখানে থাকে কি x - 6। এবার এক্সটাকে যদি বাম পাশে রাখি তাহলে x এর মান আসে x ইকুয়াল টু 6। তাহলে H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। তো এভাবে আমরা একটা নিরপেক্ষ যৌগে যদি কোনো একটা পরমাণুর বা মৌলের জারণ সংখ্যা বের করতে বলা হয় এভাবে আমরা বের করতে পারি। তো নেক্সট কোশ্চেনগুলো দেখো, তো এই যে এইটাই। তো এবার আমরা টাইপ 3 থেকে এই প্রশ্নগুলোর সলিউশন করব। তো এটা তোমাদের HW থাকবে। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এরপর হচ্ছে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবে। H3PO4 ফসফরিক অ্যাসিড যৌগে ফসফরাসের জারণ সংখ্যা বের করবে। একইভাবে ক্যালসিয়াম কার্বনের যৌগে কার্বনের জারণ সংখ্যা বের করবে। সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা বের করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা, সোডিয়াম বাইকার্বনের যৌগে কার্বনের জারণ সংখ্যা বের করবে। তো এবার আমরা নেক্সট টাইপে চলে যাব। তো নেক্সট টাইপে দেখো বলা হয়েছে আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান হয়। এইটা আবার কেমন? আদান বিশিষ্ট যৌগ কারা? NH4+। তো এই NH4+ এ মোট জারণ সংখ্যার যোগফল, মোট জারণ সংখ্যা বলতে নাইট্রোজেনের জারণ সংখ্যা এবং কে আছে হাইড্রোজেনের জারণ সংখ্যা, এই দুইজনের জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান। তাহলে এখানে আদান কয়টা আছে? একটা। কোন আদান? প্লাস আদান। তাহলে এখানে বলা হচ্ছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের আদান সংখ্যার জারণ সংখ্যার যোগফল হবে এই আদান সংখ্যা। এখানে আদান হচ্ছে +1, তাহলে এই +1-এর +1টা আসবে যদি এদের জারণ সংখ্যা যোগ করি। তো দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা -3 আর হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3 বসালাম, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 বসালাম। হাইড্রোজেন আছে 4টা, 4 দিয়ে গুণ দিলাম। এবার দেখো -3 + 4, তাহলে আসলো কিন্তু +1। তো এইটাই বলা হয়েছে যে আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান হয়। ওকে, এবার টাইপ 4 থেকে আমরা একটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে SO4 2- এ সালফারের জারণ সংখ্যা কত? তাহলে খেয়াল করো, তো আমরা বলেছিলাম যে 4 নাম্বার টাইপে কি ছিল? আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান। তাহলে SO4 2- একটা আদান বিশিষ্ট যৌগ, এই আদান বিশিষ্ট যৌগের মোট জারণ সংখ্যা কত হবে? আদান সংখ্যার সমান, অর্থাৎ -2 এর সমান। তাহলে আমরা লিখলাম SO4 2-, আমরা লিখতে পারি SO4 2- ইকুয়াল টু হচ্ছে -2। এবার আমাদের বের করতে বলা হয়েছে কার জারণ সংখ্যা? সালফারের। তাহলে আমরা ধরে নিলাম সালফারের জারণ সংখ্যা x আর অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের জানা আছে -2। তাহলে x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন পরমাণু আছে কয়টা? 4টা। তাহলে -2 × 4 ইকুয়াল টু -2। তাহলে এখানে খেয়াল করো x 2 × 4 করলে আসে -8 ইকুয়াল টু হচ্ছে -2। এবার x ইকুয়াল টু -2 প্লাস 8। তাহলে x এর ভ্যালু এখানে আসলো, x এর ভ্যালু এখানে কত আসে? x এর ভ্যালু এখানে আসে হচ্ছে 6। তাহলে SO4 2- এই যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। তো এইখানে দেখো x প্লাস -2 × 4, তাহলে আসে হচ্ছে -8 আর এই পাশে হচ্ছে 2। তাহলে -8 আর এই পাশে রইল হচ্ছে -2। তাহলে এই 8টা কি? এই পাশে আসলে +8 আর এই পাশে আগে থেকে ছিল -2, তাহলে আনসার হবে +6। তাহলে SO4 2- যৌগে সালফারের জারণ সংখ্যা হবে +6। তো এভাবে এই টাইপটা তোমরা সলিউশন করবে। ওকে।
এবার হচ্ছে বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা। টাইপ 4 থেকে এখানে কতগুলো পরমাণু রয়েছে, তো এই পরমাণুগুলোর জারণ সংখ্যা তোমরা বের করবে। যেমন বাইকার্বনেটে কার্বনের জারণ সংখ্যা, এরপর হচ্ছে ফসফরাসের জারণ সংখ্যা, এখানে সালফারের জারণ সংখ্যা। এই পরমাণুগুলোর জারণ সংখ্যা তোমাদের HW থাকবে। এবার দেখো একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে কি? একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে কি না? তো দেখো আমরা এখানে কয়েকটা যৌগ রয়েছে, সালফিউরিক অ্যাসিড, SO4 2-, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তো এই যে যৌগগুলো আছে এই যৌগগুলোতে একই মৌল, এখানে সবগুলোর মধ্যে কমন কোন মৌলটা আছে? সালফার। তো এই সালফারের জারণ সংখ্যা কি একই হবে না ভিন্ন হবে? তাহলে এটা যদি আমরা বের করি তাহলে আমরা ডিসিশন নিতে পারবো যে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে কি না পারে না। তো এখানে দেখো, তো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, +1 সাথে 2 গুণ দাও তাহলে হচ্ছে 2, প্লাস সালফারের জারণ সংখ্যা বের করতে যাচ্ছি, তো এটাকে x ধরে নিলাম। যেহেতু এটি সালফিউরিক অ্যাসিড একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এটার মোট জারণ সংখ্যার যোগফল নিশ্চয়ই 0। এবার অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অক্সিজেন পরমাণু আছে হচ্ছে 4টা, তাহলে -2 × 4 তাহলে আসে হচ্ছে -8 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার x ইকুয়াল টু কত আসে? x ইকুয়াল টু আসে +6, x ইকুয়াল টু হচ্ছে +6। তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ সংখ্যা কত পাচ্ছি? 6। এবার এখানে বের করি, এটা একটা আদান বিশিষ্ট যৌগ, তো আমরা জানি যে আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান, তাহলে এখানে -2 এর সমান। এবার সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে যাচ্ছি, এটাকে x ধরে নিলাম। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, আছে হচ্ছে 4টা, তাহলে -2 × 4 তাহলে আসে -8 ইকুয়াল টু হচ্ছে -2। এবার খেয়াল করো x -8 ইকুয়াল টু -2। অতএব x এর ভ্যালু কত আসে? x 8 যদি ওই পাশে যায় তাহলে প্লাস, তাহলে -2 + 8, তাহলে এখানেও আসলো জারণ সংখ্যার মান 6। এবার সালফার ডাইঅক্সাইড যৌগে যদি বের করতে চাই, তো এটাও একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যার যোগফল কত? 0 হয়। এখানে সালফারের জারণ সংখ্যা বের করতে চাচ্ছি, তাই এটাকে x ধরে নিলাম, প্লাস অক্সিজেন পরমাণু কয়টা আছে? 2টা আছে। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, তাহলে -2 × 2 ইকুয়াল টু কত? 0। তাহলে x প্লাস x আর 2 দুগুণে হচ্ছে 4, তাহলে x -4 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 4। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যার মান হচ্ছে +4, রাইট। এবার আমরা সালফার ট্রাইঅক্সাইড যৌগটা যদি খেয়াল করি, এখানে সালফারের জারণ সংখ্যা আমরা জানি না, x ধরে নিলাম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, আছে হচ্ছে 3টা, এটাও একটা নিরপেক্ষ যৌগ, কাজেই মোট জারণ সংখ্যার যোগফল 0 হবে। আর অক্সিজেনের আছে কয়টা? অক্সিজেন আছে 3টা, ইকুয়াল টু হচ্ছে 0। এবার x ইকুয়াল টু 3 দুগুণে হচ্ছে 6, তাহলে x -6 ইকুয়াল টু হচ্ছে 0। অতএব x ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমরা দেখলাম যে একই মৌলের জারণ সংখ্যা কিন্তু ভিন্ন হতে পারে। আরও একটা এক্সাম্পল যদি আমরা দেই, ধরো Cl2, এই Cl2 যৌগে Cl এর জারণ সংখ্যা কত হবে? Cl2 যা আমরা দেখে এসেছি দ্বিপরমাণু যারা আছে তাদের জারণ সংখ্যার মান 0 হয়, তাহলে Cl2 যৌগে কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যার মান 0। আবার এই Cl যৌগে যদি ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে চাই, এই Cl একটা নিরপেক্ষ যৌগ, কাজেই মোট জারণ সংখ্যার যোগফল 0 হবে। তো এখানে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা যদি বের করি তাহলে খেয়াল করো হাইড্রোজেনের জারণ সংখ্যার মান কত? হাইড্রোজেনের জারণ সংখ্যার মান হচ্ছে +1, আর ক্লোরিনেরটা বের করতে চাচ্ছি, ক্লোরিনেরটা আমরা x ধরে নিলাম, তো x ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যার মান কত আসে? x ইকুয়াল টু -1। তাহলে দেখো একই দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, একটা হচ্ছে Cl2 আর একটা হচ্ছে HCl।
এইখানে ক্লোরিনের জারণ সংখ্যার মান পাচ্ছি 0 আর HCl যৌগে ক্লোরিনের জারণ সংখ্যার মান পাচ্ছি -1। তাহলে আমরা ডিসিশন নিতে পারি একই মৌলের জারণ সংখ্যা কিন্তু ভিন্ন হতে পারে। তো আজকে এই পর্যন্তই। তো স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।